হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হিসাব বিজ্ঞানের নতুন আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করব আমরা। তো আর্থিক অবস্থা বিবরণী, যেহেতু আর্থিক অবস্থা বিবরণী একটু হার্ড, তাই এটা নিয়ে একটু আলোচনা করব। বইয়ের সৃজনশীল 10 নম্বরটা এখন করাবো। এসএসসি বেচ 25-এর জন্য এটা ইম্পর্টেন্ট। তো আমরা একটু দেখি যে 10 নম্বর সৃজনশীলটা কি ধরনের প্রশ্ন করছে এবং কিভাবে উত্তর দিব, আর সহজভাবে কিভাবে উত্তর দিব সেইটা একটু আমরা ফলো করি। তো এটা হলো একটা উদ্দীপক। তো উদ্দীপকের মধ্যে এখানে সর্বপ্রথম আমরা খেয়াল রাখবো যে সমন্বয়ে কি কি দেয়া আছে। এটা ইম্পর্টেন্ট বেশি, কারণ এইটার কারণেই অঙ্কগুলো অনেক ভুল হয় বা পারা যায় না। তো আমরা এখানে দেখব যে এগুলো যত কম হবে ততই আমাদের জন্য ভালো। সমাপনী মজুত পণ্য আছে, তারপর আছে ক্যাশ বক্স হতে 500 টাকার 2টি নোট হারিয়ে গেছে, তার মানে নগদ থেকে কমে গেছে। নগদ টাকা যেহেতু হারিয়ে গেছে, তার মানে নগদটা কমে গেছে, আমরা নগদের সাথে মাইনাস করে ফেলবো। এখানে যদি নগদ থাকে, এখানে কি নগদ, হ্যাঁ হাতে নগদ আছে, এইটার থেকে আমরা মাইনাস করে ফেলবো। তারপর কি বলছে, ধারে পণ্য ক্রয় করছে, নতুন করে কি করছে, পণ্য কিনছে। পণ্য যদি ধারে কিনছে, তার মানে বাকি দিতে হবে পাওনাদারের সাথে যোগ করে ফেলবো। ধারে যদি আমরা কি করি, পণ্য কিনি, একবার ক্রয়ের সাথে যোগ করব, কারণ আগে ক্রয় ছিল এত টাকা, আবার ক্রয় করছি আমরা পরবর্তী 2000 টাকা, তাহলে এটা 22,000-এর সাথে যোগ করে ফেলবো এটাই। আর যেহেতু বাকিতে কিনছি, পাওনাদার আমার বাড়ছে, পাওনাদারকে দিতে হবে, পাওনাদারের সাথে আমরা এটা যোগ করে ফেলবো, এরকম আর কি হিসাব করতে হবে। যেহেতু কম আছে তাহলে আমাদের খুব ইজি। ক নম্বর প্রশ্ন কি বলছে এটা একটু আমরা দেখি। উপযুক্ত তথ্য হতে রায়হান এন্টারপ্রাইজের তারল্য অনুপাত নির্ণয় করতে বলছে। আচ্ছা, তারল্য অনুপাত যেহেতু নির্ণয় করব, সেইটা আমরা একটু পরে করি। আমরা খ আর গ করি। খ এবং গ করলে তারল্য অনুপাত আমরা খুব ইজিলি করতে পারবো। আর তারল্য অনুপাতের একটা সূত্র আছে, সেটা আমরা দেখব, খুব ছোট একটা অঙ্ক। তো এটা করার আগে আমরা আগে খ নম্বর আর গ নম্বরটা করি, তাহলে এটা আমাদের একবারে সহজ হয়ে যাবে। প্রথমে আমরা খ নম্বরে যাই। উল্লিখিত মোট লাভ অন্তর্ভুক্ত করে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে বলছে। তার মানে বিশদ আয় বিবরণী, মোট মুনাফা দেয়া আছে। মোট মুনাফা কত আছে, এই যে আমাদের, তোমরা সব সময় প্রথম থেকে পড়বা যে কি আছে। এখানে কিন্তু কিছু অ্যামাউন্ট দেয়া থাকে, এখানে বলছে মোট মুনাফা দেয়া আছে। তো মোট মুনাফা দেয়া আছে, এটা দেখে আমরা কি করব, বিশদ আয় বিবরণী অর্থাৎ নিট মুনাফা আমরা বের করব। তো নিট মুনাফার সূত্র কি, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় মাইনাস করা, অন্যান্য আয় যোগ করা, আর অন্যান্য ব্যয় বিয়োগ করা। এই 3টা কাজ আমরা করব। মোট মুনাফার সাথে আমরা 3টা কাজ করব, যেটা হলো পরিচালন ব্যয়, ব্যয়গুলো অর্থাৎ খরচগুলো মাইনাস করব, আয়গুলো অন্যান্য আয় যেটা ইনকাম করছি, যেটা আয় হয়েছে ওইটা আমরা যোগ করব, আর অন্যান্য ব্যয় এক্সট্রা কিছু ব্যয় আছে সেইগুলো আমরা বিয়োগ করব। বুঝতে পারছি? তো এই অনুযায়ী আমরা অঙ্ক করব। তো প্রথমে আমরা একটু বক্সটা এঁকে নেই। 10 নং প্রশ্নের উত্তর খ, রায়হান। এভাবে দিবা তোমরা সব সময় পরীক্ষার হলে। তো বিবরণ টাকা, 2টা টাকার গড় দিলেই চলবে। মোট মুনাফা যেহেতু দেয়া আছে, আমরা মোট মুনাফা বসাই দিলাম। মোট মুনাফা কত টাকা আমরা বসাইলাম, আমরা মোট মুনাফা বসাইলাম 25,000 টাকা। আমাদের রুলস হলো মাইনাস করতে হবে কি, পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয় কি কি আছে এখানে, এটা আমাদেরকে দেখতে হবে। এখানের মধ্যে কি পরিচালন ব্যয় কি কি আছে, এটা আমাদেরকে দেখতে হবে। তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, প্রত্যেকটা এন্ট্রি অনুযায়ী তার হিসাবটা চিনা, যে ব্যাংক জমাতিরিক্ত এটা কোন হিসাব, এটা হলো দায়। ক্রয় কোন হিসাব, এটা হলো গিয়া এক ধরনের ব্যয়। ও বিক্রয় কোন ধরনের হিসাব, বিক্রয়টা আয়। এরকম তোমাদেরকে সব কিছু জানতে হবে। আর পরিচালন ব্যয়ের আলাদা লিস্ট আছে, ওইগুলো তোমরা দেখবা, বইয়ের মধ্যেই দেয়া আছে। তো এখানে আমরা যদি দেখি পরিচালন ব্যয় কি কি আছে, সেটা যদি দেখি, তো এখানের মধ্যে আমরা পেকিং খরচ এক ধরনের পরিচালন ব্যয়। তো পেকিং খরচ আছে, পরিচালন ব্যয়। আর কি আছে, আর কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, এটা বসবে। কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি এটা পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। বাট সঞ্চিতি যদি থাকে, কি থাকে, সঞ্চিতি থাকলে মাইনাস হবে। সঞ্চিতি থাকলে কি হবে, মাইনাস হবে। দেখবা যে সঞ্চিতি আছে প্লাস টাকার কোথায় ঘরে আছে, ক্রেডিট দিকে আছে। কোন ঘরে আছে টাকা, ক্রেডিট দিকে আছে। তো এটা আমাদেরকে মাইনাস করতে হবে। যদি কুঋণ ও সন্দেহজনক দেনা পর্যন্ত থাকে, মনে করো সঞ্চিতি নাই
তাহলে এটা ডেবিট দিকে থাকবে, টাকাটা ডেবিট দিকে থাকবে আর এটা যোগ করে বসাতে হবে। বাট সঞ্চিতি যদি থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, মাইনাস করতে হবে। তো আমরা এই দুইটা যেহেতু আছে এই দুইটা আমরা আগে বসাই দিই। প্যাকিং খরচ আমরা দিলাম 2000 টাকা। তারপর কুরিন ও সন্দেহজনক কুরিন সঞ্চিতি বা দেনা সঞ্চিতিও দিতে পারি আমরা, সমস্যা নেই। তো এটা কি করতে হবে, মাইনাস করে বসাতে হবে। বুঝতে পারছি, আমরা মাইনাস করে বসাতে হবে। তো 2000 থেকে 4000 মাইনাস করলে কত হয়, 2000 থেকে 4000 মাইনাস করলে 2000 হয়। তো আমাদের এখানে আর কোনো পরিচালন ব্যয় নাই, খুব কম দিয়ে দিছে পরিচালন ব্যয়, আর কোনো কি নাই, পরিচালন ব্যয় নাই, খুব ইজি একটা অঙ্ক। তো আমরা পরিচালন ব্যয় এখানে শেষ করলাম। পরিচালন ব্যয় শেষ করার পরে যে 2000 টাকা মাইনাস আসছে এটা আমরা কি করব, এই 25000 থেকে এটা আমরা মাইনাস করে ফেলবো। বাট এখানে যেহেতু মাইনাসই আসে, আনসারটা কি আসছে এখানে মাইনাস 2000, আর আমাদেরকে কি করতে হবে, পরিচালন ব্যয়টা মাইনাস করতে হবে। তাহলে এই মাইনাসটা আমাদেরকে কি করব, আমরা প্লাস করে ফেলবো। মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়। 25000-এর সাথে আমরা 2000 প্লাস করে ফেলবো। যেহেতু এখানে মাইনাস চিহ্ন আসছে এই কারণে আমরা কি করব, 25-এর সাথে 25000-এর সাথে প্লাস করে ফেলবো। কেননা এইটাও মাইনাস, আমাদের করতে হবে কি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। 25000 প্লাস 2000 কত হয়, 27000। এভাবে আমরা দিব। এখানে ডাইরেক্ট মাইনাস করলে আমরা 23000 আসে, এটা কিন্তু 23000 আসবে না। কারণ হইতেছে এইটা মাইনাস, যেহেতু উত্তর আসছে 2000 থেকে 4000 মাইনাস করলে মাইনাস 2000। তো আমরা মাইনাস কি করব, এটা মাইনাস 2000 আবার এইটার সাথে মাইনাস করব। তো মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তো তাহলে এখানে আনসার আসবে 27000, প্লাস 27000 আনসার আসবে। বুঝতে পারছো? তারপর কি করতে হবে, অন্যান্য আয় যোগ করতে হবে। অন্যান্য আয় আমাদের এখানে দেখতে হবে কোনো অন্যান্য আয় আছে কিনা। এখানে যদি আমরা দেখি অন্যান্য আয় আছে কিনা, এখানে কোনো ধরনের অন্যান্য আয় আমরা দেখতে পারতেছি না। বাট এইখানে যদি দেখো যে বিনিয়োগের সাথে কোনো ধরনের পার্সেন্টেজ আছে, বিনিয়োগের সাথে যদি কোনো পার্সেন্টেজ দিয়ে দেয় তাহলে বুঝতে হবে এটা হলো বিনিয়োগের সুদ, এটা আমার আয়, এটা আমাকে বসাতে হবে বিনিয়োগের সুদ। এটা খেয়াল রাখবা, আয় খুব কম থাকে, খুব 2টা অথবা 3টা থাকে, এটা বের করতে হবে তোমাকে। এরকম যদি বিনিয়োগের সাথে যদি পার্সেন্টেজ দিয়ে দেয় তাহলে বুঝবে এখানে একটা আয় আছে। আর যদি কোনো প্রাপ্তি লিখে থাকে সেটা আমাদের আয় হয়ে যায়। এখন আমরা দেখি যে এটা 10% কত হয়, এখানে কত আছে 20000, 20000-এর 10% কত হয়, 20000-এর 10% 2000 হয়। তোমরা 20000 ইন্টু 10% দিবা, দেখবা যে কত আসে, 2000 আসে। তো আমরা এখানে দিয়ে দিব 2000, একটাই আছে তাই আমরা একটা ডাইরেক্টলি বসাই দিলাম। সেকেন্ড কলামে দিয়ে আমরা যোগ করব, কত হয় 29000 টাকা। বুঝতে পারছি কত হয় 29000 টাকা। এখন আমরা কি বিয়োগ করব, আমরা অন্যান্য ব্যয়টা বিয়োগ করে ফেলবো। অন্যান্য ব্যয়ের মধ্যে আমরা দেখি কি কি আছে। অন্যান্য ব্যয়ের মধ্যে যদি আমরা দেখি, প্রথমে এখানে আছে ব্যাংক জমাতিরিক্তের সুদ। ব্যাংক জমাতিরিক্তের সুদটা কি, এক ধরনের ব্যয়। ব্যাংক জমাতিরিক্তের সুদ এক ধরনের ব্যয়, এটা আমাদেরকে দিতে হবে 5000। আর কি আছে, আর এখানে কিছুই নাই। আমরা কিসে দেখব, আমরা অন্যান্য খরচে দেখব, অন্যান্য তথ্য দেখব। এখানের মধ্যে একটা আছে যে ক্যাশ বক্স হতে 500 টাকার 2টি নোট হারিয়ে গেল। তো এইটা হলো অন্যান্য ব্যয়। যেহেতু এক্সট্রাভাবে আমার টাকাটা হারিয়ে গেছে, আমার 500 টাকা নোট 2টা হারাই গেছে, তার মানে 1000 টাকা হারাই গেছে। এটা হলো এক ধরনের অন্যান্য ব্যয়, বিবিধ ক্ষতি। এটাকে হিসাব বিজ্ঞানের ভাষায় কি বলা হয়, বিবিধ ক্ষতি। তো ব্যাংক জমাতিরিক্ত সুদ 5000 টাকা আর বিবিধ ক্ষতি কত 1000 টাকা। এই দুইটা দিয়ে আমরা যোগ করে ফেলবো, যোগ করলে কত হয় 6000 টাকা। তো 6000 টাকা আমরা কি করবো, 29000 টাকা থেকে 6000 টাকা মাইনাস করবো, মাইনাস করলে কত হয় 23000 টাকা। এইটাই হলো আমার নিট মুনাফা। এটা খুব ছোট্ট একটা অঙ্ক, খুব ইজি একটা অঙ্ক। বাট তোমাদেরকে এইখানে একটু ভালো করে বুঝতে হবে যে মোট মুনাফা থেকে আমাদের নর্মালি নিয়ম হলো মাইনাস করতে হবে পরিচালন ব্যয়। কি করতে হবে, পরিচালন ব্যয় মাইনাস করতে হবে। আর টোটালি এখানে আবার মাইনাস 2000 আছে, যেহেতু মাইনাস করতে হবে, মাইনাস আবার এখানে মাইনাস 2000। তো তোমরা এখানে এভাবে ক্যালকুলেটরে দিবা, যদি 25000 মাইনাস আবার মাইনাস 2000 দাও তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। যখন প্লাস হয়ে যাবে তাহলে কি করতে হবে, 25000 প্লাস 2000। যেহেতু মাইনাস আছে এখানেও, এইটাও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এই আনসারটা আসবে 27000 টাকা। বুঝতে পারছো? ওকে, তাহলে এটা হলো নিট মুনাফা। এখন আসি আমরা গ নম্বরে। গ নম্বরে কি বলছে, নিট লাভ 29000 টাকা দিয়ে দিছে।
আর আর্থিক অবস্থা বিবরণী বের করতে বলছে। নিট লাভ কত দিছে? 29,000 টাকা দিয়ে দিছে। আমাদের এখান থেকে বের করতে হবে আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণী বের করতে হলে আমাদেরকে তিনটা জিনিস জানতে হবে। একটা হলো সম্পদ সমূহ জানতে হবে, আর একটা হলো দায় জানতে হবে, মালিকানা সত্ত্ব জানতে হবে। সম্পদ একাই যত টাকা হবে, দায় আর মালিকানা সত্ত্ব মিলে তত টাকাই হতে হবে। তাহলে বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা হয়েছে। তো প্রথমে আমরা বক্স আঁকবো। বক্স আঁকার পরে সম্পদ সমূহ কি কি আছে এইটা আমরা দেখব। তো আমরা একটু বক্স আঁকি এবং সম্পদ সমূহ কি কি আছে সেটা লিস্টটা আমরা দেখি। তো তোমরা এখানে বিবরণ টাকা টাকা নিজে নিজে লিখে ফেলবে, এখানে আমি লিখতে পারি নাই। তো তোমরা এখানে বিবরণ টাকা টাকা 3টা টাকার ঘর দিবা, এটা লিখে ফেলবে। এখন খেয়াল করো, প্রথমেই আমরা কি দিব? চলতি সম্পদ। প্রথমে কি দিব? চলতি সম্পদ। তো এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে চলতি সম্পদ কি কি আছে। চলতি সম্পদ যদি আমরা দেখি তাহলে এখানে আছে হাতে নগদ। হাতে নগদটা চলতি সম্পদ। তো হাতে নগদ কত টাকা? 6,000 টাকা। বাট এখানে একটা জিনিস আছে, আমার ক্যাশ টাকা কত? 6,000 টাকা। ক্যাশ টাকা থেকে আবার এখানে অন্যান্য তথ্যের মধ্যে একটা কথা বলছে যে ক্যাশ বক্স হতে 500 টাকার দুটি নোট হারিয়ে গেল, তার মানে 1,000 টাকা হারিয়ে গেছে। এই ক্যাশ 6,000 টাকা থেকে 1,000 টাকা হারিয়ে গেছে, তার মানে আমরা এটা মাইনাস করে ফেলবো। ওকে, আর কি আছে এখানে? যদি দেখি দেনাদার আছে। দেনাদার কত টাকা? 35,000 টাকা। দেনাদারটা চলতি সম্পদ, এটা আমরা দিয়ে দিব। তোমাদেরকে ইম্পর্টেন্ট হলো তোমাদেরকে শিখতে হবে চলতি সম্পদ কি কি, এইগুলো তোমাকে জানতে হবে। যদি আমরা দেখি তাহলে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্যটা কি? এক ধরনের চলতি সম্পদ, এটা মাথায় রাখবা। সমাপনী মজুত পণ্য এক ধরনের কি? চলতি সম্পদ, এটা আমাকে দিতে হবে। তারপর আমাদেরকে দিতে হবে, এখানে যদি আমরা একটু ভালো করে দেখি, খেয়াল করো, বিনিয়োগের সুদ, অনাদায়ী যে বিনিয়োগের সুদটা, এই যে বিনিয়োগের সুদ, এটাও কিন্তু আমার চলতি সম্পদ, কারণ এটা অনাদায়ী রয়েছে, এটা আমাকে দিবে, এখনো দেয় নাই। কোনো কিছু যদি আমি দেয় নাই, যদি এটা প্রাপ্য হয় বা অনাদায়ী হয়, সেটা আমার কি? সম্পদ হয়ে যাবে। বুঝতে পারছো? তো এইগুলোই সম্পদ, আমরা এইগুলা বসায় দিব। তোমাদের ইম্পর্টেন্ট হলো তোমরা ভালোভাবে জানবা যে কোনগুলো সম্পদ, চলতি সম্পদ। তা হাতে নগদ আমরা দিলাম, মাইনাস করলাম বিবিধ ক্ষতি 1,000 টাকা, কত হয়? 5,000 টাকা। তারপর দেনাদার দিলাম 35,000 টাকা। বিনিয়োগের সুদ অনাদায়ী, এটা কিন্তু মাথায় রাখবে, ম্যাক্সিমাম টাইমে এটা থাকে। বিনিয়োগের সুদ অনাদায়ী 2,000 টাকা। তারপর সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা আমরা দিয়ে দিলাম। তো এটা আমরা যোগ করব, যোগ করার পরে কত টাকা হয়? 62,000 টাকা। তারপরে আমাদেরকে বসাতে হবে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কি কি আছে? তো স্থায়ী সম্পদ তারা ডাইরেক্টলি স্থায়ী সম্পদ দিয়ে দিচ্ছে। স্থায়ী সম্পদ কত টাকা? 80,000 টাকা। আমরা ডাইরেক্টলি 80,000 টাকা বসায় দিব। তারপর আমরা দেখব যে কোনো ধরনের বিনিয়োগ আছে কিনা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে কিনা। এই যে বিনিয়োগ আছে, বিনিয়োগটা দেখবা। বিনিয়োগটাও কি? এক ধরনের সম্পদ, এটা হলো দীর্ঘমেয়াদী সম্পদ। তো কত টাকা বিনিয়োগ? 20,000 টাকা। তাহলে এই দুইটা আমরা দিয়ে যোগ করে ফেলবো। এই যে স্থায়ী সম্পদ আমরা কত? 80,000 টাকা। তারপর 10% বিনিয়োগ, বিনিয়োগ কত? 20,000 টাকা, এটা আমরা দিয়ে দিলাম। তো আমাদের আর কোনো সম্পদ নাই, সবগুলা সম্পদ আমরা দিয়ে দিছি। এই সবগুলা যোগ করব, যোগ করলে কত হয়? 1,62,000 টাকা। বুঝতে পারছি? 1,62,000 টাকা। এইগুলো আমাদের সম্পদ। কত ছোট্ট একটা অঙ্ক, আমরা একটু ভালো করে সলভ করতেছি। তো পরবর্তীতে আমাদের রুলস হলো দায় প্লাস মালিকানা সত্ত্ব বসানো। দায় প্লাস কি? মালিকানা সত্ত্ব বসানো। প্রথমে আমরা যে কোনো একটা দিতে পারি, হয় মালিকানা সত্ত্ব আর নয় দায়টা দিতে পারি। তো প্রথমেই মালিকানা সত্ত্ব যদি দেই তাহলে প্রথমে দিতে হবে মূলধন। মালিকানা সত্ত্বের রুলসের প্রথমেই দিতে হবে মূলধন। তো মূলধন কত টাকা আমরা একটু দেখি। খেয়াল করে প্রত্যেকটা রুলস অনুযায়ী কিন্তু আমাদের সলভ করতে হবে। এখানে মূলধন আমাদেরকে খুঁজে বের করতে হবে। মূলধন কোন জায়গায়? এই যে মূলধন আছে 1 লক্ষ টাকা। কত টাকা? 1 লক্ষ টাকা। এই মূলধনের সাথে আমাদের সব সময় যোগ করতে হবে নিট লাভ, যেটা নিট লাভ যেটা দিয়ে দিছে ওইটা আমাদেরকে যোগ করতে হবে। যোগ করতে হবে কত? 29,000। তো নিট লাভ এটা থেকে এটা আমরা যোগ করে ফেলবো। যোগ করলে আমাদের মালিকানা সত্ত্ব বের হয়ে যাবে। যোগ করলে কি হবে? এই দুইটা যদি যোগ করি আমাদের এটা হলো মালিকানা সত্ত্বের অ্যামাউন্টটা বের হয়েছে। এখন আমাদেরকে বের করতে হবে দায় সমূহ, চলতি দায় যেটা আছে। তো দায়ের মধ্যে যদি আমরা দেখি এখানে কি কি দায় আছে। নরমালি দায় আছে এখানে পাওনাদার, আমরা দেখতে পারতেছি পাওনাদার আছে কত? 8,000 টাকা। তো আমরা পাওনাদারটা দিয়ে দিব 8,000 টাকা। বাট এখানে আমাদের অন্যান্য তথ্যের মধ্যে দেখতে হবে যে আরেকটা এক্সট্রা কি আছে? দায় আছে, যেটা হলো ধারে পণ্য কিনছে বাট এই করি নাই, অন্তর্ভুক্ত করি নাই বা টাকাটা দেই নাই। তো এটাও তো পাওনাদার। 2,000 টাকা আমাকে দিতে হবে, মানে সে কি? পাওনাদার।
তাহলে পাওনাদারের সাথে এটা কি হবে, যোগ হয়ে যাবে। ক্রয় করছি, সে টাকা পাবে, অবশ্যই পাওনাদার। তাহলে এই পাওনাদার কত টাকা, পাওনাদার হলো ৮,০০০ টাকা, আর নতুন পাওনাদার কত, যেটা ২,০০০ টাকা। তো এইটা এই দুইটা যোগ করলে কত হয়, ১০,০০০ টাকা। এইটা আমাকে বসাতে হবে। আর কোনো পাওনাদার আছে কিনা বা আর কোনো দায় আছে কিনা এটা আমাকে দেখতে হবে। এখানে যদি আমরা দেখি যে দায় আছে কিনা, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত কিন্তু এটা দায়। ব্যাংক জমাতিরিক্ত কি, এটা দায়। তোমরা খেয়াল করবা, দায় বের করতে হলে তোমাদেরকে ক্রেডিট দিকে দেখতে হবে। ক্রেডিট দিকে কি কি আছে এটা তোমরা দেখলে বুঝতে পারবা যে এখানে দায় কি আছে। দায় সবসময় ক্রেডিট দিকেই হয়। তো দায় কি আছে, ২৩,০০০ টাকা। ব্যাংক জমাতিরিক্ত কত, ২৩,০০০ টাকা। এই দুইটা আমরা দিয়ে যোগ করে ফেলবো। তো প্রথমে আমরা পাওনাদারটা বসে, পাওনাদার ৮,০০০ টাকা, আর যোগ করতে হবে কি, অলিখিত ক্রয়, যেটা লিখা হয় নাই বা অন্তর্ভুক্ত করা হয় না, এটাই অলিখিত ক্রয়। ২,০০০ টাকা আমরা দিলাম, ২,০০০ টাকা যোগ করলে ১০,০০০ টাকা হয়। এটার সাথে আমরা যোগ করব কি, ব্যাংক জমাতিরিক্ত, এটা বড় ধরনের দায়, যেটা দীর্ঘমেয়াদী দায়, এটা আমরা যোগ করবো ২৩,০০০ টাকা। তো দুইটা যোগ করলে কত হয়, দুইটা যোগ করলে হয় ৩৩,০০০ টাকা। কত হয়, ৩৩,০০০ টাকা। এখন আমাদের মালিকানা সত্ত্ব আর চলতি দায় যেটা এটা যোগ করলে কত হয় এটা দেখতে হবে। তো যদি অ্যামাউন্টটা সেম হয়, ১,৬২,০০০ই হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের অঙ্কটা হয়ে গেছে। যোগ করলে দেখা যায় কত আসে আনসার, ১,৬২,০০০। তো সম্পদ ১,৬২,০০০, দায় প্লাস মালিকানা সত্ত্বেও ১,৬২,০০০। তাহলে আমরা বুঝবো কি অঙ্কটা আমাদের হয়ে গেছে। এখন আমি ক নম্বর যেটা বলছিলাম, ক নম্বরটা একটু সলভ করি। এখন আমাদের খুব ইজি হয়ে যাবে ক নম্বরটা করতে। দেখি যে ক নম্বরটা কতটুকু সহজ হবে। এখন ক নম্বরটা করতে খুবই সহজ হবে, যেটা আমরা যেহেতু দুইটা করে ফেলছি, এখন ক নম্বরটা আমরা ইজিলি করে ফেলবো। তারল্য অনুপাত, তারল্য অনুপাত বের করতে হলে আমাদের একটা সূত্র ফলো করতে হবে। তারল্য অনুপাতের সূত্র হলো চলতি সম্পত্তি মাইনাস সমাপনী মজুদ প্লাস অগ্রিম প্রদত্ত ব্যয়। চলতি সম্পত্তি প্লাস চলতি সম্পত্তির সাথে মাইনাস করতে হবে কি, সমাপনী মজুদ পণ্য, আর সমাপনী মজুদ পণ্যের সাথে প্লাস করতে হবে কি, অগ্রিম যদি কোনো ব্যয় থাকে, ও আগেই দিয়ে দিছে, অগ্রিম কোনো ব্যয় থাকলে এটা যোগ করতে হবে। তো সমাপনী মজুদ পণ্যের সাথে যোগ করতে হবে। এখন কি করব, চলতি সম্পত্তি কি কি আছে দেখো। চলতি সম্পত্তি আমরা কিন্তু বের করে ফেলছি। চলতি সম্পত্তি আমরা কি করছি, এই যে চলতি সম্পত্তি আমরা গতে বের করছি, এটা আমরা দেখে দেখে বসাই দিব। চলতি সম্পত্তি এখানে যা যা আছে সবগুলো চলতি সম্পত্তি, এই সবগুলো আনসার আমরা বসাই দিব। কত হয়, ৬২,০০০। খেয়াল করো এখানে আমি ডাইরেক্টলি বসাই দিলাম, যে কোনো নাম লেখি নাই, যে দেনাদার, তারপর বিনিয়োগের সুদ, এগুলো কিছুই লিখি নাই, আমি ডাইরেক্টলি বসাই দিছি, তোমরা ওগুলো লিখে ফেলবে। তো এখানে ৩৫,০০০, ২,০০০, তারপর ২০,০০০ প্লাস করতে হবে ৬,০০০ মাইনাস ১,০০০। এই ৬,০০০ মাইনাস ১,০০০ মানে হলো নগদ, হাতে নগদ ৬,০০০ মাইনাস ১,০০০, এইটা হাতে নগদ ৬,০০০ মাইনাস ১,০০০, এটা হলো ৫,০০০ টাকা। এইটা হলো এইটার। তারপর আমরা কি করব, এই সবগুলো যোগ করে ফেলবো। যোগ করলে কত হয়, ৫৭,০০০। এই ৫৭,০০০ প্লাস কত হয়, এটা ৫,০০০। ৬,০০০ থেকে ১,০০০ মাইনাস করলে কত হয়, ৫,০০০, আর এইগুলো যোগ করলে ৫৭,০০০। তো ৫৭,০০০ আর ৫,০০০ যোগ করলে কত হয়, ৬২,০০০। এই ৬২,০০০ হলো চলতি সম্পদ। ৬২,০০০ কি, জাস্ট খালি চলতি সম্পদ হলো ৬২,০০০। বাট এইখানে যে মজুদ পণ্য প্লাস অগ্রিম প্রদত্ত ব্যয় আছে, মজুদ পণ্য কত টাকা, মজুদ পণ্য হলো ২০,০০০ টাকা। মজুদ পণ্য কত টাকা, এখানে আমরা যদি প্রশ্নের মধ্যে দেখি যে মজুদ পণ্য কত দেওয়া আছে, ২০,০০০ টাকা। এই ২০,০০০ টাকা আমরা দিয়ে দিব। আর অগ্রিম কোনো প্রদত্ত খরচ নাই, এই কারণে ০ টাকা। অগ্রিম কোনো প্রদত্ত কি খরচ নাই, তাই ০ টাকা। তো ২০,০০০ টাকা আমরা কি করব, মাইনাস করে ফেলবো। ৬২ থেকে ২০,০০০ মাইনাস করলে কত হয়, ৪২,০০০ টাকা। আর চলতি দায়ের যে বিষয়টা, চলতি দায় সেম, চলতি দায়ের যে বিষয়টা, এটাও কি সেমভাবে আমরা তুলে দেবো। এই যে পাওনাদারের সাথে আমরা যোগ করছি কি, ৮,০০০-এর সাথে ২,০০০ যোগ করছি, ১০,০০০ হয়েছে। আর কি আছে এখানে, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত ২৩,০০০ যোগ করলে কত হয়, ৩৩,০০০ টাকা। এইটাই আমরা বসাই দিব, এইটাই কি আমরা বসাই দেবো। তোমরা জাস্ট খালি লিখে ফেলবা যে ৩৩,০০০ ব্যাংক জমাতিরিক্ত প্লাস এখানে পাওনাদার প্লাস অলিখিত ক্রয়, এটা আমি লিখি নাই, জাস্ট অ্যামাউন্টটা আমি বসাই দিছি, তোমরা লিখে ফেলবা। তো কত হয়, সবগুলো যোগ করলে ৩৩,০০০ টাকা হয়। তো ৩৩,০০০ কি, এটা হলো চলতি দায়। ভাগ করে ফেলবা, ৪২,০০০ থেকে ভাগ করবা কি ৩৩,০০০। ৪২-এর সাথে ৩৩,০০০ ভাগ করলে কত আসে, 1.27,
দুইটা দিলেই চলবে, আর অনুপাত এটা 1 দিয়ে দিবা শেষ। তাহলে এটা ভাগ, এই প্রথম ভাগটা দিবা আর পরেরটা 1 দিয়ে দিলেই হবে। তো 1 পয়েন্ট এত অনুপাত 1, এটাই তোমার অনুপাতের আনসার। বুঝতে পারছি?